এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন বিচিত্রা থেকে ভলিউম 2 এর যে গণিতের উপরে প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 2 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নিও, আমার প্লে লিস্টে চলে যাও, সেখানে পরপর ভিডিওগুলো রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল বলে দিয়েছি। মডেল কোশ্চেন পেপার 1টাও কমপ্লিট করে দিয়েছি, 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন। আর মডেল কোশ্চেন পেপার 2 এর আজকে পার্ট 2। তো আজকে আমরা যত 2 নম্বরের প্রশ্ন রয়েছে 4-এর দাগের, সেই 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো আমি, প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ওকে, তো শুরু করব আজকে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে কোনো মূলধন 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও 1 বছরের চক্রবৃদ্ধি সুদ এর পার্থক্য 880 টাকা। বলছে সুদের হার 10% হলে মূলধন কত হবে। প্রথমত হচ্ছে গিয়ে মূলধন কিন্তু একই রয়েছে, 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদের মূলধন কিন্তু দেখো একটাই রয়েছে, কোনো মূলধনের বলেছে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে কি এখানে যেটা দেওয়া রয়েছে যে দুজনের 1 বছর এবং 2 বছরে দুটোর ক্ষেত্রে কিন্তু সুদের হার 10% বলে দিয়েছে এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বলে দিয়েছে 880 টাকা। তাহলে প্রথমত হচ্ছে কি আমরা যেটা এখান থেকে বুঝতে পারছি যে এটা চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি পড়েছি? চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা পড়েছি যে সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে পি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার n, এবং যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বের করাই তাহলে পি ইন্টু 1+r/100 হোল টু দা পাওয়ার n থেকে আমরা কি করব, পিটা বাদ দিয়ে দিব, মানে আসলটা যদি বাদ দিয়ে দিই তখন যেটা বেরোবে সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আসল বাদ দিই তাহলে কি পাবো, চক্রবৃদ্ধি সুদটাই পাবো আমরা। ওকে, সুদ প্লাস আসল থেকে যদি আমরা আসল বাদ দিই তাহলে অবশ্যই আমরা কি পাবো, সুদ পাবো। সেই কথাটা এখানে বলেছে। দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমি প্রথম বের করব, তারপরে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ থেকে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ আমরা কি করব, বাদ দিব, শর্তানুসারে করব, সেটাই বলেছে 880 টাকা। তো শুরু করি। দেখো আমরা বলেছি দেখো সুদের হার মানে হচ্ছে আমার আর বলে দিয়েছে, কত বলে দিয়েছে বলো, 10%, মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে। ওকে, আচ্ছা, আমরা মূলধন জানি না, ঠিক না? তাহলে পি সমান আমি যদি ধরে নিই যে পিটা আমার এক্স টাকা, মানে তোমরা লিখবে যে আসল কত টাকা ধরে নিব, আমরা এক্স টাকা ধরে নিই। তাহলে দুটো জিনিস বের করব, কি বের করব, একটা হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করব। কত হবে বলো, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি ইন্টু পি মানে এখানে কত বলো, পি মানে এখানে হচ্ছে আমার এক্স, ঠিক না? তাহলে পি ইন্টু মানে এক্স ইন্টু 1+r/100, আর কত এখানে 10/100 হোল টু দা পাওয়ার এন। এন কত বলে দিয়েছে দেখো, 2 বছরের বের করছি মানে এন নিশ্চয়ই সময়, যেটা আমরা কত লিখবো বলো, এন এর জায়গায় 2 বছর লিখবো, ইয়েস অর নো? তাহলে হোল টু দা পাওয়ার 2 মাইনাস এক্স, কারণ আমি সমূল কিন্তু বের করছি না, আমি বের করছি কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ঠিক? এবারে দেখো 10 10 কাটাকাটি করলে 100 হয়ে যাবে, তার মানে এখান থেকে পাচ্ছি আমি বলো এক্স ইন্টু 1+1/10 হোল স্কোয়ার মাইনাস এক্স, ইয়েস অর নো? এত টাকা পাচ্ছি আমি। এখান থেকে কত পাবো বলো আমরা, এক্স ইন্টু 1+10, 1/10 মানে কি বলো, এটা কত হয়ে যাবে, 11/10 এর হোল স্কোয়ার হয়ে যাবে মাইনাস এক্স। ওকে, এখান থেকে আরো একটা লাইন যদি আমরা লিখে নিই, কত পাবো বলো, 121 এক্স। কেন, 11 এর হোল স্কোয়ার মানে 121 এক্স বাই 10, 10 10 কত হয়ে যাবে, 100 মাইনাস এক্স টাকা। হলো, এইটা বেরোলো কি বলো, আমরা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। এবারে কি বের করবো বলো, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ বের করবো। তাহলে 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে, পি ইন্টু পি মানে এক্স, 1+r মানে কত 10/100 হোল টু দা পাওয়ার এন এর জায়গায় কত লিখবো বলো, 1, কেন, কারণ আমরা 1 বছর লিখছি সময়, মাইনাস এক্স, এইটা হবে কি বলো টাকা। সমান কত লিখতে পারি, এক্স ইন্টু, এটাও আমি 10 10 100 করবো, মানে 1+1/10 মানে সেই একই হবে 11/10, এর উপরে 1 আছে মানে কিছু লিখবো না আমি, মাইনাস এক্স যেমন আছে তেমন আমরা লিখে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক? তাহলে এখান থেকে পাবো বলো 11x/10 মাইনাস এক্স টাকা। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো শর্তানুসারে আমরা কি লিখবো, শর্তানুসারে আমরা কি লিখবো বলো, শর্তানুসারে আমরা লিখবো কি লিখবো, যে 121x/100 মাইনাস এক্স, এখান থেকে মাইনাস করবো আমি 11x/10 মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু লিখবো 880 টাকা। কেন, কারণ আমার কিন্তু পার্থক্যটা দেখো দিয়ে দিয়েছে 880 টাকা। এবারে কেন এটা থেকে মাইনাস করলাম, কারণ 2 বছর দিয়েছে প্রথমটাতে, তাহলে 2 বছরের নিশ্চয়ই সুদ বেশি হবে 1 বছরের থেকে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে। তার মানে এখান থেকে আমি সলিউশন করবো, এক্স এর মান বের করবো। তাহলে 121x/100 মাইনাস এক্স মাইনাস 11x/10, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে বলো, প্লাস এক্স হয়ে যাবে,
সমান 880 টাকা। তাহলে বা লিখবো, দেখো এক্সটা কেটে দাও, পড়ে থাকবে কত, 121x বাই 100 মাইনাস 11x বাই 10 ইজ ইকুয়ালস টু 880। এখান থেকে আমরা কি করব, লসাগু করব, 100 হয়ে যাবে। তাহলে 121x মাইনাস 110x সমান 880 টাকা। বা এটা বেরোচ্ছে দেখো 11x বাই 100 ইজ ইকুয়ালস টু 880। বা এখান থেকে দেখো 11 মানে 80 হয়ে যাবে, এক্স সমান 100 গুণিত 80 কোনাকুনি গুণ হয়ে যাবে, মানে বেরোচ্ছে দেখো আমাদের 8000 টাকা। তাহলে আমরা যে মূলধনটা ধরেছিলাম, অ্যান্সার কত বেরিয়ে গেল বলো, 8000 টাকা। ওকে, তাহলে সুদের হার 10% হলে মূলধন কত হবে আমাদের, 8000 রুপিস। ক্লিয়ার হয়েছে না হয়নি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমি ডিটেল বলছি তাই হয়তো লেট হচ্ছে, তোমরা যদি চাও তো ভিডিওটাকে একটু স্পিড করে নাও, ঠিক আছে? আমি ধীরে ধীরে বলছি যাতে সবার সুবিধা হয় বোঝার জন্য, বুঝতে যাতে সবার সুবিধা হয় সেইভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি বলো যে স্যার অনেক স্লো হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে আমি স্পিড করার চেষ্টা করব। ওকে, সবার জন্য করছি, ওর জন্য কিন্তু স্লো হচ্ছে। ওকে, তো দেখো নেক্সট কোশ্চেনে যাবো আমরা। আর তোমাদের বলে দিই আমি, যদি তোমরা বই খাতা পেন নিয়ে বসো তাহলে তো অবশ্যই ভালো, নিজেরা সঙ্গে সঙ্গে প্র্যাকটিসও হয়ে যাবে। আর যদি তোমরা বাইরে রয়েছো তাহলে তোমাদের বলবো প্লিজ টেলিগ্রাম চ্যানেলে তোমার ঢুকে যাও, এগুলো কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে, পরে তোমরা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। নিচে ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে ফার্স্ট কমেন্টে, সেখানে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, তো 2 নম্বর প্রশ্নে যাব আমরা। এখানে 2 নম্বর করবো, কি বলেছে দেখো, এ ও বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে। এ এর মূলধন বলে দিচ্ছে দেখো 900 টাকা, লাভ্যাংশ 630 টাকা, হলে বি এর মূলধন কত? অংশীদারি কারবারের কোশ্চেন। আমরা অংশীদারি কারবারের ক্ষেত্রে প্রথম যেটা করি সেটা কি বলো, মূলধনের অনুপাত বের করি। এখানে এ এর মূলধন বলে দিয়েছে, বি এর মূলধন আমি জানি না, তাহলে ধরে নিবে বি এর মূলধন কত, এক্স টাকা। তাহলে এ এবং বি এর মূলধনের অনুপাত কত হয়ে যাবে বলো, লিখবে এ এবং বি এর মূলধনের অনুপাত কত হয়ে যাবে, 900 অনুপাত এক্স টাকা। ঠিক না ভুল? এটা হচ্ছে মূলধনের অনুপাত। মোট লাভ আমাকে বলে দিয়েছে, মোট লাভ বলে দিয়েছে, কত বলেছে বলো, মোট লাভ 1050 টাকা। ঠিক আছে, 1050 টাকা যদি বলে দেয়, তাহলে এ এর লাভ্যাংশ কত হবে, এ এর লাভ্যাংশ কত হবে, কুইক বলো, কুইক বলো তোমরা। কি করি আমরা, আনুপাতিক ভাগাহার করি, এ এর কত 900 বাই যোগ করব 900 প্লাস এক্স গুণিত 1050, ইয়েস অর নো? এই টাকাটা হচ্ছে কি এ এর লাভ্যাংশ। এবারে দেখো এ এর লাভ্যাংশ কিন্তু দিয়ে দিয়েছে, না হলে কিন্তু আমরা এক্স এর ভ্যালু পাবো না। বলে দিয়েছে দেখো এ এর লাভ্যাংশ 630 টাকা, বলে স্যার বি বের করছেন, করলেন না কেন? দরকার নেই আমার, এ এর লাভ্যাংশ দেওয়া আছে, বি এর লাভ্যাংশ বেকার বের করে টাইম ওয়েস্ট করবে কেন, তাই না? তার মানে 630 টাকা হচ্ছে আমার এইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে শর্তানুসারে, আমরা লিখতে পারি এখানে শর্তানুসারে 900/900 প্লাস এক্স ইন্টু 1050 ইজ ইকুয়ালস টু 630। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, 630 দেখে নিয়ে আরেকবার, নাহলে ভুল হয়ে যাবে। হ্যাঁ 630 রয়েছে, এখান থেকে আমরা কিন্তু সলিউশন করব। তাহলে দেখো এখান থেকে আমরা সলিউশন করব, বা দিয়ে লিখবো, দেখো এখানে কাটাকাটি যদি আমি করে করে দিই, তাহলে একটা শূন্য কেটে দাও। ওকে, আচ্ছা এখানে আমি কিসে কাটবো বলো তো, 3-এ কেটে দাও, 3-2-6, 3-1-এ 3, 3-3-এ 9, 3-5-এ 15। আচ্ছা 7-3-এ 21, 7-5-এ 35, নিজেরা করো না, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, নিজেরা করো, আমি করে দিচ্ছি। 5-3-এ 1500 হয়ে যাবে, আর এটার উপরে কত থাকবে, 1 থাকবে। তাহলে 900 প্লাস এক্স ইকুয়ালস টু কত হবে, 5-3-এ 1500। বা এক্স সমান কত হবে বলো, 1500 মাইনাস 900। বা এক্স সমান পাবো আমরা 600 টাকা। ঠিক, তাহলে অ্যান্সার যেটা আমি ধরেছিলাম, কি ধরেছিলাম, এক্স কে কি ধরেছিলাম বলো, এক্স হচ্ছে আমি বি এর মূলধন ধরেছিলাম। দেখো এখানে, দেখো এখানে এ এবং বি এর মূলধনের অনুপাত, একটা 900 একটা এক্স ধরেছিলাম, বিটাকে আমি ধরে নিয়েছিলাম, যেটার অ্যান্সার বেরিয়ে গেল কিন্তু 600 টাকা এক্স এর ভ্যালু। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বি এর মূলধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, যদি না বুঝতে পারো প্লিজ তোমাদের বলবো কমেন্ট করে জানাও আমাকে, ঠিক আছে, যাতে আমি পরের ভিডিওতে তোমাদের আরো ভালো করে বলার চেষ্টা করব। তোমরা কমেন্ট করে জানাও কোনো কোশ্চেন যদি বুঝতে না পারো। ওকে, আর তাহলে নেক্সট ভিডিওতে আমি প্রথমে সেটাকে করিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো কমেন্ট করো তোমরা, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দাও। ঠিক আছে, নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ওকে, আর সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে প্লিজ জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু ভিডিও শুরুতে কিন্তু আমি প্রথম ভিডিও যখন আপলোড করি ওইখানে ফার্স্টে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিই, তোমরা সেই লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা ভিডিওতে চলে আসতে পারবে। ওকে, তো তাতে অনেকটা সুবিধা হবে, অ্যাক্টিভ থাকবে তোমরা। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেনে যাব আমরা, দেখে নাও নেক্সট কোশ্চেন কি রয়েছে। 2 হয়ে গেল, এরপর আমরা 3-এর দাগের কোশ্চেনে আসবো। ওকে, আচ্ছা 3-এর দাগে কি বলেছে দেখো, বলছে 1/y মাইনাস 1/x ভ্যারিজেস 1/x
এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, হলে প্রমাণ করো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে কিসের অঙ্ক বলো, কিসের অঙ্ক হয়ে যাবে এটা? আমাদের ভেদের অঙ্ক। ইয়েস অর নো? তাহলে প্রথমত হচ্ছে কি কি আছে, 1/y মাইনাস 1/x ভ্যারিজ অ্যাজ 1/x মাইনাস ওয়াই। ওকে, তাই এটাকে যদি আমি কি করি বলতো, এলসি লসাগু করে করি, তাহলে নিচে এক্স ওয়াই থাকবে, উপরে এক্স মাইনাস ওয়াই থাকবে, ভ্যারিজ অ্যাজ 1/x মাইনাস ওয়াই। আচ্ছা, এরপরে লাইনে কি লিখতে পারি আমি, এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই সমান কে ওয়ান ইন্টু 1/x মাইনাস ওয়াই। কে ওয়ান কি বলতো, আমি বারবার লিখবো না, একবার বলে দিই, যেখানে যেটা ধরবো কিন্তু পাশে লিখে দিতে হবে যে এটা একটা অশূন্য ধ্রুবক। ওকে, এবারে কোনাকুনি যদি গুণ করি, দেখো এক্স মাইনাস ওয়াই এর সঙ্গে আর এইখানে এক্স মাইনাস ওয়াই রয়েছে, হ্যাঁ কি না? তাহলে এই দুটো কি হয়ে যাবে বলো, গুণ হয়ে গেলে আমার হয়ে যাবে কিন্তু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান কে ওয়ান ইন্টু এক্স ওয়াই। ক্লিয়ার হয়েছে না হয়নি? আচ্ছা, এইটাকে আমরা কি রাখবো বলো তো, 1 নম্বর রাখবো। ওকে, 1 নম্বর সমীকরণ রাখবো। ঠিক আছে, কেন রাখছি আমি পরপর বলছি, দেখো এইটাতে আমাকে আসতে হবে কিন্তু, ঠিক না? এরপরে এইখান থেকে আমি লিখতে পারি, দেখো এক্স মাইনাস ওয়াই এর যে হোল স্কোয়ার রয়েছে না, এইখান থেকে আমি লিখতে পারি, দেখো এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy ইজ ইকুয়াল টু k1xy লিখতে পারি, হ্যাঁ কিনা? কারণ তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ারের কটা দুটো সূত্র, একটা ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা কি সূত্র ছিল বলো, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab। এটাও কিন্তু এর সূত্র, ঠিক? তাহলে আমি সেটাই করেছি, দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4xy ইজ ইকুয়ালস টু k1x। ঠিক, তাহলে এখান থেকে বাদ দিয়ে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। আচ্ছা, 4xy কে আমি এইদিকে নিয়ে চলে আসবো, তাহলে দেখো প্লাস 4xy হয়ে যাবে। তাহলে xy যদি কমন নিয়ে নিই, কত হবে বলো, k1 প্লাস 4 হয়ে যাবে। ঠিক, কত হয়ে যাবে বলো, k1 প্লাস 4 হয়ে যাবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে এইটাকে আমরা কি দিব বলো, 2 নম্বর দিব। ওকে, আচ্ছা এটাকে আমি মুছে দিলাম, 2 নম্বর দিলাম। নেক্সট যে কাজটা করবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেনটা কিন্তু, এটা তোমরা একটু ভালো করে করবে, যে 1 নম্বর ভাজিতক 2 নম্বর করে পাই। এবারে বলবে স্যার কেন এটা করলেন, ধীরে ধীরে বুঝতে পারবে, একটু ওয়েট করে যাও। দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার 1 নম্বরে আছে এইটা, ঠিক? এটা হচ্ছে কি আমাদের 1 নম্বর, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দুটো যদি ভাগ করে দিই, বাম পক্ষ ভাগ হয়ে যাবে, লিখে দিলাম এর বাম পক্ষে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার রয়েছে, আর এখানে কত রয়েছে বলো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু k1xy বাই k1 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই। ক্লিয়ার? দেখো এক্স ওয়াই কেটে দাও। আচ্ছা, এখান থেকে লিখতে পারি আমি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু রুট ওভার k1 বাই k1 প্লাস 4। ওকে, এটা লিখলাম। এরপরে দেখো k1 বাই k1 প্লাস 4 কে না আমি কি ধরবো বলতো, k2 ধরে নিবো, দিয়ে পাশে লিখে দিবি যে ধরি k2 সমান দিস। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? ধরি লিখলাম। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, দেখো 2 নম্বরের প্রশ্ন কিন্তু কোশ্চেনটা একটু অন্যরকম দিয়েছে। নতুন প্রশ্ন লাগছে তোমাদের, ইয়েস অন্য করেছো আগে? নতুন প্রশ্ন রাখছে, একটু প্রসেসটা ধীরে ধীরে বুঝে নাও, এগুলো খুব ইজি কিন্তু। এরপরে তোমরা দেখো, তোমরা তো সবাই ভালো, তোমরা কিন্তু জানো যোগ ভাগ প্রক্রিয়াটা কি। যোগ ভাগ প্রক্রিয়া জানো, দেখো যোগ ভাগ করছে, ঠিক আছে? মানে কি, কিছু জন বলছে স্যার মানে কি, k1 প্লাস 1 বাই k1 মাইনাস 1, যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, লবের সঙ্গে হর যোগ করে উপরে রাখবো, আর লব থেকে হর বিয়োগ করে নিচে রাখবো। ক্লিয়ার হয়েছে না হয়নি? এবারে চলে আসো এখানে, দেখো এখানে কি হয়ে যাবে বলো, আহ, এখানে হয়ে যাবে আমার ওয়াই কেটে যাবে, এটা ইয়েস অর নো? আচ্ছা, এখানে কাটবে তো এক্স কেটে যাবে, ঠিক? তার মানে পড়ে থাকবে কত বলো, 2x/-2y ইজ ইকুয়ালস টু k1 - 1 বাই k1, আচ্ছা +1/k1 - ঠিক? তাহলে 2 কেটে দাও, তাহলে মাইনাসটা এদিকে নিয়ে চলে আসো, বাই x/y সমান মাইনাস k1 + 1 বাই k1 - 1। এই পুরোটাকে আবার কিন্তু, আচ্ছা এটা k2 ছিল, সরি, এটাকে পুরোটাকে আমি কি ধরে নিব বলো, k3 ধরে নিব। তাহলে দেখো কমপ্লিট হয়ে গেছে, x/y সমান k3। ওকে, তাহলে এখান থেকে বা দিয়ে লিখতে পারি না, x সমান k3y, বা দিয়ে লিখতে পারি না x ভ্যারিজেস y। এবারে দেখো k3 কিন্তু নট ইকুয়ালস টু 0, হ্যাঁ কিনা? কারণ k1 নট ইকুয়ালস টু 0 ছিল, আবার তার এইটাও কিন্তু নট ইকুয়ালস টু 0 হবে, k1 যদি নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে k2 নট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। k2 নট ইকুয়ালস টু 0 হলে এই পুরোটা কি হয়ে যাবে বলো, নট ইকুয়ালস টু 0 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাই এখানে কিন্তু আমি পেয়ে গেলাম এক্স ভ্যারিজেস ওয়াই, যেটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে। আশা করি তোমরা
বুঝতে পেরেছো? যদি না বুঝতে পারো ব্যাক করে আরেকবার দেখে নিও কিন্তু, ঠিক আছে? তাতে কিন্তু তোমাদের অনেকটা সুবিধা হবে। তাহলে কি করলাম, আমি যোগ ভাগ প্রক্রিয়া কাজে লাগালাম, আর বাকিটা যেটা বললাম একবার দেখে নিও। ওকে, খুব ইজি কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবছর, আমি বলবো তোমাদের। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। কত দাগ করবো বলো? 4-এর দাগ। 4-এর দাগ কি বলেছে দেখে নাও। বলছে 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:10 হবে। একদম ইজি কোশ্চেন, ধরলাম উভয় পক্ষের সঙ্গে এক্স যোগ করে দিই। তাহলে দেখো 2+x/5+x কত হয়ে যাবে? উভয় পক্ষে এর সঙ্গে এক্স যোগ করলাম, এর সঙ্গে এক্স যোগ করলাম, ধরে নিলাম আমি কত যোগ করলে বলেছে, সমান কত হবে? 6/11। কোনাকুনি গুণ করে দাও, তাহলে এটা হবে কত বলো? 11 22 + 11x = 30 + 6x। এদিকে নিয়ে চলে এলে কত হয়ে যাবে? 11x - 6x মানে হচ্ছে 5x, আর এটা হয়ে যাবে 8। তাহলে বা x = 8/5। অ্যান্সার কমপ্লিট। কি যোগ যোগ করতে হবে আমাকে? 8/5 যোগ করতে হবে। ইজি অঙ্ক ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি রয়েছে দেখে নাও। দেখো 5-এর দাগ কি বলছে। বলছে এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। যদি বিএডি সমান 65 ডিগ্রি, এ বিডি 70 ডিগ্রি, বিডিসি 45 ডিগ্রি হয়, তবে এবিসি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত হচ্ছে গিয়ে কি আমাদের এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব আমরা, ঠিক আছে? এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ অঙ্কন করব, যার নাম দিয়ে দিলাম এ বি সি ডি। কি কি বলেছে? বিএডি 65 ডিগ্রি, বিএডি মানে এইটা বলে দিয়েছে আমাকে 65 ডিগ্রি। আচ্ছা, এ বিডি 70 ডিগ্রি, এ বিডি এটা দিয়ে দিয়েছে দেখো আমাকে 70 ডিগ্রি, ইয়েস অর নো? আচ্ছা, বিডিসি 45 ডিগ্রি, বিডিসি এটা বলে দিচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, চেয়েছে কি বলো? এবিসি এর ভ্যালু, এবিসি মানে এই পুরোটার ভ্যালু আমাকে অ্যান্সারে চেয়েছে, এবিসি এটা। তাহলে প্রথমত হচ্ছে দেখো এখানে এটা 65, এটা 70 ডিগ্রি, তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা, এটা পুরো একটা ত্রিভুজ, এ বিডি ত্রিভুজ, এটা 65 এটা 70 হলে এইটা কত হবে বলো? 180 থেকে আমি মাইনাস করবো 70 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি, ইয়েস অর নো? তাহলে 180 ডিগ্রি মাইনাস 8×6 = 13, 135 ডিগ্রি, মানে হচ্ছে তোমার পেলাম 45 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম কত বলো? 45 ডিগ্রি, ইয়েস অর নো? 45 ডিগ্রি যদি এটা পেয়ে যাই, তাহলে পুরো এই কোণটা কত হয়ে যাবে? এই যে ডি কোণ, আমি জাস্ট ডি কোণ লিখছি, এই ডি কোণটা কত হয়ে যাবে বলো? 90 ডিগ্রি হয়ে যাবে, ইয়েস অর নো? আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কি হয়? দুই সমকোণ হয়, মানে 180 ডিগ্রি। এটা যদি 90 হয়, এটা কত হবে? নিশ্চয়ই কোণ বিটাও হবে নিশ্চয়ই 90 ডিগ্রি, না হলে 180 ডিগ্রি কি করে সম্ভব? এইটা এবং এটার যোগফল তো 180 ডিগ্রি হয়। তাহলে আমাকে তো কোণ বি চেয়েছে, দেখো এবিসি, যেটাকে আমি লিখতে পারি এ বি সি, এই কোণটা। ক্লিয়ার না হলে আরেকবার দেখে নিবে, নাহলে বারবার বলছি তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। অ্যান্সার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কত ডিগ্রি হবে বলো এখানে? 90 ডিগ্রি অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব। ওকে, একটু কুইক করছি যাতে তোমাদের কুইক মানে কম সময়ের মধ্যে কমপ্লিট করানো যায়। ওকে, দেখো এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি বাহুকে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। যা যা বলবে প্রথমে তাই তাই আগে করে ফেলবে, ঠিক আছে? দেখে নাও, এবিসি একটা ত্রিভুজ দিয়েছে। ওকে, কি কি ত্রিভুজ বলো? এ বিসি ত্রিভুজ দিয়েছে। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা, তাহলে বিসি এখানে কোনটা বলো? নিচেরটা, এটা বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে কোন কোন বিন্দুতে? ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এখানে কি দেওয়া আছে? এডি অনুপাত ডিবি সমান 5:4, তাহলে এডি বাই ডিবি এটা প্রদত্ত রয়েছে 5/4। বলেছে এই প্লাস এসি এর এই অনুপাত এসি এর ভ্যালু কত, মানে এই অনুপাত এসি এই পুরোটার ভ্যালু চেয়েছে। প্রথমত হচ্ছে গিয়ে কি, তোমরা থ্যালাসের উপপাদ্য পড়েছো, এটা হচ্ছে থ্যালাসের উপপাদ্য থেকেই পড়বো আমরা। থ্যালাসের উপপাদ্য কি পড়েছিলে? যে একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর যদি সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, যেই সরলরেখাটি অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, যদি ছেদ করে, দেখো এখানে বিসি সমান্তরাল ডিই বলে দিয়েছে কিন্তু, তাহলে যে কোনো একটা বাহু সমান্তরাল করে ডিই টেনেছি, যা অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। তখন থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো বলো? থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো বলো? থ্যালাসের উপপাদ্য থেকে পাই, কি পাই? এডি বাই ডিবি সমান এই বাই ইসি। কি করলাম ভালো করে দেখে নাও, এডি বাই ডি আর এই বাই ইসি, একদম ইজি। ওকে, করে দিলাম। এরপরে কি করব আমরা? আমাদের চেয়েছে কি বলতো এখানে? এডি আর এই এবং এসি চেয়েছে, এই এবং এসি চেয়েছে। তাহলে এটাকে আমি যদি উল্টে দিই না, এটাকে যদি আমি উল্টে দিই একই পাবো। তাহলে ডিবি বাই এডি
সমান ইসি, আচ্ছা এই বাই ইসি চেয়েছে, ঠিক আছে, এই বাই ইসি চেয়েছে। তো এটা আমরা করব কি ইসি বাই এই, এটা করব, কেন করলাম বলছি। বা করব আমি ডিবি বাই এডি প্লাস ওয়ান করবো সমান ইসি বাই এই প্লাস ওয়ান করবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এডি বাই ডিবি আমার কত দিয়েছে, 5/4 দিয়েছে। তাহলে এখান থেকে আমি ডিবি বাই এডি কত পাবো বলো, 4/5 পাবো। জাস্ট উল্টে তো দিলাম এটাকে, এটা তো উল্টানো রয়েছে, তাহলে ডিবি বাই এডি কত পেলাম আমি, 4/5 প্লাস ওয়ান পেলাম। ওকে। আচ্ছা এটা ইসি প্লাস ইসি প্লাস এই পেলাম আমি বাই এই, ইয়েস অন্য, কেন বলো তো, কারণ তো ওয়ান যোগ করেছি, এক আছে, লসাগু এই হয়ে গেছে, ইসি প্লাস এই হয়ে যাবে। ওকে, এটা কত হয়ে যাবে, 5 + 4 মানে হচ্ছে 9/5 হয়ে যাবে। এটা ক্যালকুলেশন নিশ্চয়ই পারো, ইসি প্লাস এই, দেখো ইসি প্লাস এই, ভালো করে লক্ষ্য করো, ইসি প্লাস এই দুটো যোগ করলে কত হয়ে যাবে, নিশ্চয়ই এই এসি হয়ে যাবে না, এই দুটো যোগ করলে কত হয়ে যাবে বলো, এসি হয়ে যাবে না। তাহলে এসি বাই এই, এসি বাই এই, তাহলে বা আমাকে কি চেয়েছে বলো, এই অনুপাত এসি চেয়েছে, তাহলে এটাকে জাস্ট উল্টে দিব। তাহলে এই বাই এসি ইজ ইকুয়ালস টু, পুরোটা এটা উল্টে যাবে, তাহলে 5:9, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার পাচ্ছি কত আমি, 5:9। অ্যান্সার কত হবে বলো এখানে, 5:9। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক না। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা, জাস্ট থ্যালাসের উপপাদ্য কিন্তু এখানে লাগাতে হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, 6-7 দাগ। ও কেন্দ্রীয় বৃত্তে দুটি ব্যাসার্ধ ও এ এবং ও বি এর মধ্যবর্তী কোণ 130 ডিগ্রি বলে দিচ্ছে। তাহলে প্রথম হচ্ছে কি, আমি বারবার বলছি, বেশি চাপ নিবে না, যখন যেটা রয়েছে সেই যেভাবে লেখা রয়েছে ওইভাবে তোমরা আঁকতে থাকো। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে। বলছে ও এ এবং ও বি, ও এ একটা নিলাম, এটাকে ও বি নিলাম। আচ্ছা ও এ, আচ্ছা ও বি নিলাম, মধ্যবর্তী কোণ বলে দিচ্ছে 130 ডিগ্রি, 130 ডিগ্রি। বলছে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক, তাহলে আমি এ বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, বি বিন্দুতে একটা স্পর্শক আঁকবো, ঠিক আছে। বলছে এরা কোথায় টি বিন্দুতে ছেদ করেছে, আচ্ছা টি বিন্দুতে ছেদ করে। এটিবি এবং এটিও এর মান কত, এটিবি মানে এবারে দেখে নি, এটিবি এই কোণটা, ঠিক আছে, এটিবি মানে কোন কোনটা বলো, এই কোনটা চেয়েছে। আর কি বলেছে, এটিও মানে এখানে আর একটা যোগ করতে বলছে, দিয়ে এইটা বের করতে বলছে। তাহলে প্রথমে আমি এটিবিটা বের করে নিই, দেখো একদম ইজি কোশ্চেন, দেখো ভালো করে দেখো। আচ্ছা ও এ টিবি, ও এ, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা কি বলতো, একটা চতুর্ভুজ না, একটা চতুর্ভুজ না। আচ্ছা এবারে আমরা কি জানি বলতো, ও টি, টি থেকে, টি এ একটা কি স্পর্শক, ওই বৃত্তের টি এ কি বলো স্পর্শক, তাহলে আমরা কি জানি যে বৃত্তের স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর কি হয় বলো, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে এইটা কত ডিগ্রি হবে বলো, এইটা কত ডিগ্রি হবে বলো, এইটা কত ডিগ্রি হবে বলো, 90 ডিগ্রি, ইয়েস অর নো, একদম ইজি। দেখো এটা কত ডিগ্রি হবে বলো, 90 ডিগ্রি, কারণ ও বি লম্ব টিবি, দেখো স্পর্শক আর স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, কারণ কেন্দ্র দিয়ে গেছে, ও তো কেন্দ্রীয় বলেছে, ঠিক। তাহলে এইটা 90, এটা 90, তাহলে কত হলো 180, একটা চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, তাহলে 90 90 180 হয়ে গেল। তাহলে এটা 130 হলে এটা কত হয়ে যাবে, মুখে মুখে অ্যান্সার হবে, দেখো অ্যাঙ্গেল এ টিবি এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি। কেন, কারণ দেখো অ্যান্সারটা হবে 50 ডিগ্রি। কেন, কারণ হচ্ছে দেখো এটা 90 90 180, তাহলে এই দুটো মিলে 180 হতে হবে, দিলে 360, তাহলে এটা যদি 130 হয়, এটা 50 দিলেই তো 180 হবে, তাহলে একটা অ্যান্সার কমপ্লিট। এবারে দেখো এই যে ও টি না, আমরা কি জানি বলতো, ও টি কিন্তু এ টি বি কে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, এটা তোমরা পড়েছো। ওকে, এটা কিন্তু তোমরা একটা প্রয়োগে কিন্তু পড়েছো। ওকে, এইরকম ছিল, মনে করো যে এইরকম একটা চিত্র ছিল, দেখতে পাচ্ছ তো, এইরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এই দুটো কি হবে, সমান হবে, আর এই দুটো যদি সমান হয় এই দুটোও সমান হবে, কেন্দ্রেও সমান কোণ উৎপন্ন করবে, আর যেখানে যে বিন্দু বহিস্থ বিন্দুতেও কিন্তু আমাদের সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো এটি কে সমদ্বিখণ্ডিত করেছে, তাহলে এ টিও কত হয়ে যাবে, তাহলে অ্যাঙ্গেল এ টিও হয়ে যাবে 50 ডিগ্রি/2, মানে হবে 25 ডিগ্রি, কমপ্লিট অ্যান্সার, ঠিক আছে। এটিবি হচ্ছে 50 ডিগ্রি, আর এটিও হচ্ছে কত ডিগ্রি বলো, 25 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো, নেক্সট কোশ্চেনে যাই। আর সবাইকে বলবো প্লিজ তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, আর আমার সঙ্গে যদি তোমরা, আমার কাছে যদি তোমরা পড়তে চাও,
তাহলে কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে বা ফার্স্ট কমেন্টের লিঙ্ক পিন করা থাকবে আমার, তোমরা আমার অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দাও, করে নাও। সেখানে কিন্তু আমার কোর্স চলছে, সাফল্য ব্যাচ চলছে, অনেকে তোমাদের এনরোল করে নিয়েছে। তোমরাও যদি চাও তো এনরোল করে নিতে পারো। সেখানে আম, তোমার প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো 10 বছরের প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনগুলো আলোচনা করছি, আর ভলিউম 2 এর লং কোশ্চেনগুলো আলোচনা শুরু করব। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন কিন্তু এখন চলছে ওইখানে। যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও। একবারই তোমাদের টাকা দিতে হবে, মাত্র 599 টাকা। একদম তোমরা ফেব্রুয়ারি মাস ফাইনাল এক্সাম অবধি ওইখানে পড়তে পারবে। তো যদি জানতে চাও ব্যাচ সম্পর্কে, তোমরা একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো, 8972440412। ঠিক, এই নাম্বারটা তোমরা জেনে নিতে পারো। যদি কোনো সমস্যা হয়, কিছু জানার থাকে, তাহলে তোমরা এই নাম্বারে কল করে জেনে নিতে পারো। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো কোশ্চেন নাম্বার 8 বলছে 9টা 30 মিনিটের সময় ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এর বৃত্তীয় মানে নির্ণয় করো। ঠিক আছে, দেখো তোমাদের প্রথমত হচ্ছে কি, যে যখন আমরা ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা আসবো 9টা 30, তাহলে এটা 9, ঠিক, এটা 3, 12, এটা 6। ঠিক আছে, আচ্ছা প্রথমত হচ্ছে গিয়ে কি, এই জিনিসটা একটু বলে দিই আমি, এইটা কত ডিগ্রি বলো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ কি না? তাহলে এইগুলো সব কিন্তু কত ডিগ্রি করে? 90 ডিগ্রি করে আছে। ঠিক, ওকে। আর একটা জিনিস বলে দিই আমি, যে 12 এবং 3-এর মাঝখানে কি আছে? 1 এবং 2 আছে। তাহলে দেখো 12 এবং 1 এদের মধ্যে কত ডিগ্রি? দেখো তিনটা ভাগ হয়ে যাচ্ছে, মানে নিশ্চয়ই 30 ডিগ্রি করে রয়েছে, হ্যাঁ কি না? একদম ইজিলি বোঝাচ্ছে, ঠিক আছে? একটু সময় লাগবে হয়তো, কিন্তু বুঝে যাও। যেখানেই পড়ো না কেন, তোমরা বারবার বলে আমি প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা কোশ্চেন মন দিয়ে বুঝে নাও। ঠিক আছে, ওই অ্যান্সার করে মুখস্থ করে মাধ্যমিকে ভালো রেজাল্ট তো করতে পারবে না। প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বোঝো। ঠিক আছে, তাহলে কত করে হচ্ছে বলো আমার? বুঝতে পারলে? 30 30 করে হলে তবে তিনটা ভাগ হয়ে যাচ্ছে, তিনটে ভাগ হয়ে গেলে 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে আমার 12 থেকে 1 যখন আসবে, 12 থেকে যখন 1-এর ঘরে যখন আমার ঘন্টার কাঁটা আসবে, তার মানে 1 ঘন্টা, 1 ঘন্টাতে মিনিটের কাঁটা পুরো কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে বলো? মিনিটের কাঁটা 1 ঘন্টায় পুরো ঘুরে আসবে কিন্তু কত করবে? 360, তাই না? মিনিটের কাঁটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরে আসবে, হ্যাঁ কি না? কারণ যখন মিনিটের কাঁটা যখন পুরো 60 মিনিট, 60 মিনিট মিনিটের কাঁটা যখন কমপ্লিট করবে, তখন কিন্তু ঘন্টার কাঁটা এইটুকু যাবে, মানে কত ডিগ্রি কোণ যাবে? 30 ডিগ্রি কোণ যাবে। ক্লিয়ার হয়েছে এইটুকু? তো দিলে এই অঙ্কটা আমার বোঝাতে সুবিধা হবে। এবারে আর একটা ঘড়ি আঁকি, দিলে আরো ক্লিয়ার করবো, কারণ আমাকে বলেছে 9টা 30 মিনিট। আচ্ছা, 30 মিনিট মানে মিনিটের কাঁটা কত ঘরে থাকবে? 6-এর ঘরে থাকবে। মিনিটের কাঁটা 6-এর ঘরে থাকবে। ওকে, আর এখানে 9টা 30 বলেছে, মানে ঘন্টার কাঁটা 9টা, এবং এখানে 10, 11 আর এটা 12 থাকবে। 9 এবং 10-এর মাঝে চলে যাবে, হ্যাঁ কি না? ঘন্টার কাঁটা 9 এবং 10-এর মাঝে চলে যাবে, কারণ 9-এ তো থাকবে না। মিনিটের কাঁটা একটু এগিয়ে এসছে, 6-এর ঘরে চলে এসছে, 6-এর ঘরে চলে এসছে ধীরে ধীরে। তার মানে ঘন্টার কাঁটাও একটু ধীরে ধীরে 9 থেকে উপরের দিকে উঠবে। ইয়েস অর নো? তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করলে দেখবে, যদি 6 এবং 9-এর ঘরে থাকতো, 6 এবং 9-এর ঘরে থাকতো, তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি, ইয়েস অর নো? কিন্তু এক্সট্রা দেখো আরো একটা কোণ একটু এগিয়ে গেছে, কে? ঘন্টার কাঁটা একটু এগিয়ে গেছে না? দিলে মিনিট এবং ঘন্টার কাঁটার মধ্যে তাহলে নিশ্চয়ই 90 ডিগ্রি আর কোণ নেই, একটু তো এগিয়ে গেছে। তাহলে বলবো স্যার কত এগিয়েছে? দেখো আমি বলে দিই তোমাদের, 1 ঘন্টায় মানে 60 মিনিট, 60 মিনিটে এক্ষুনি বললাম কি আমি, ঘন্টার কাঁটা কত এগোয়? 60 মিনিটে ঘন্টার কাঁটা কত এগোবে? 30 ডিগ্রি এগোবে। তাহলে 30 মিনিটে কত এগোবে? 15 ডিগ্রি এগোবে। একদম ইজি জিনিস, অঙ্কের ছেলে তোমরা। মানে 60 মিনিটে মিনিটের কাঁটা মানে ঘন্টার কাঁটা কত ডিগ্রি এগোবে? 60 মিনিটে ঘন্টার কাঁটা এগোবে তোমার, ঘন্টার কাঁটা এগোবে কত বলো? ঘন্টার কাঁটা এগোবে কত বলো? 30 ডিগ্রি। কিন্তু আমি 30 মিনিট, দেখো মিনিটের কাঁটা 30 মিনিট এসছে, তাহলে 30 মিনিট এসছে মানে কত ডিগ্রি এগোবে? 15 ডিগ্রি। তাহলে হাফ হয়ে গেছে, এর হাফ হয়ে গেলে নিশ্চয়ই এটাও তো হাফ হয়ে যাবে, ঠিক না? তাহলে 15 ডিগ্রি এগোবে। তাহলে অ্যাকচুয়াল 9টা 30 মিনিটে এই দুজনের মধ্যে কোণ কত ডিগ্রি হচ্ছে বলো? একটা 90 ডিগ্রি হচ্ছে, আর একটা 15 ডিগ্রি এক্সট্রা বেড়ে গেছে, তার মানে 105 ডিগ্রি কোণ হচ্ছে। দেখো কতক্ষণ আমার সময় লাগলো বোঝাতে, ঠিক না? ভালো করে বোঝো, ঠিক আছে? এরপরে নিশ্চয়ই তোমাদের অসুবিধা হবে না। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে আবারও বলবো প্লিজ লাইক করে দাও। এতক্ষণ যারা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ থাকার জন্য এই ভিডিওতে। তো আরো অঙ্ক রয়েছে, ঠিক আছে? 10টা কোশ্চেন, 12টা কোশ্চেন রয়েছে। ওকে, তো 10টা কোশ্চেন রয়েছে, তো আমরা ধীরে ধীরে এগোবো। দেখো 105 ডিগ্রি, আবার কিন্তু এটা রাখলে চলবে না, আবার বলে দিচ্ছে তার বৃত্তীয় মান। আমরা কি জানি বলো? 180 ডিগ্রি
সমান পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। আর 105 ডিগ্রি সমান কত হয়ে যাবে, পাই রেডিয়ান বাই 180 ইন্টু 105। 5-এ কেটে দাও, 5 2 10, 5 1 5, 3 15, 6 30, 3 7 21, 3 12, মানে কত বেরোচ্ছিল, 7 পাই/12। এদিকে জায়গা নেই, আমি তুলছি একটু। তাহলে দেখো এখানে বেরিয়েছে, দেখো 7 পাই/12 রেডিয়ান। তাহলে অ্যান্সার হয়ে যাবে 7 পাই/12 রেডিয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটাকে বুঝে নাও, বারবার বলছি, ঠিক? তাহলে নেক্সট কোশ্চেনে যাব, বেশি সময় আর দিচ্ছি না এখানে। নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, তোমাদের 12টা কোশ্চেন রয়েছে, সরি আমি 10টা বললাম। বলেছে দেখো, একটি বিমান, এই দেখো চলে এসছে আমার হাইট অ্যান্ড ডিস্টেন্স, ঠিক না? হাইট অ্যান্ড ডিস্টেন্স এসছে না? দেখো, একটি বিমান উত্তরণের সময় মাটির সঙ্গে 30 ডিগ্রি কোণে 132 মিটার দূরত্ব অতিক্রম করার মুহূর্তে মাটি থেকে বিমানের উচ্চতা কত হবে নির্ণয় করতে বলছে। একদম ইজি অঙ্ক, দেখে নাও এটা। ছবিটা আঁকতে পারলেই হলো। দেখো, বিমান উত্তরণ হচ্ছে, এখান থেকে বিমান উঠছে, উঠছে 30 ডিগ্রি কোণে সে ওঠা শুরু করেছে, উঠতে 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 গেছে 132 মিটার উপরে, গেছে 30 ডিগ্রি কোণে গেছে। বলছে যে যখন 132 মিটার দূরে চলে গেল তখন বলছে সে কত উঁচুতে ছিল, মানে এইটা বের করতে বলছে। বুঝতে পেরেছো? তার মানে দেখো, ABC নাম দিয়ে দিবে, তোমরা নিশ্চয়ই হাইট অ্যান্ড ডিস্টেন্স করে নিয়েছো, একদম ইজি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, বের করতে হবে কত, লম্ব। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি, কারণ 30 ডিগ্রি কোণ। দেখো নাও, আরেকবার বলে দিচ্ছি আমি, তবুও যারা হয়তো একটু ভুলে গেছো তাদেরকে বলে দিই, যেটা তোমার কোণ থাকবে তার অপোজিট বাহুটা থাকবে লম্ব, আর তার সঙ্গে যেটা থাকবে দিস ইজ ভূমি। ওকে, তার মানে এইখানে আমি অ্যাকচুয়াল কি বের করবো বলো তো, sin 30 ডিগ্রি বের করবো, কারণ লম্ব এবং অতিভুজ, এটা তো অতিভুজ, এ তো চেঞ্জ হবে না। লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি, সাইনই লম্ব অতিভুজের মধ্যে সম্পর্ক করে। তাহলে sin 30 ডিগ্রি মানে কি হবে, লম্ব। লম্ব মানে কত, AB বাই অতিভুজ। অতিভুজ মানে কত, এখানে AC। ঠিক, তাহলে sin 30-র ভ্যালু কত, হাফ, ইজ ইকুয়ালস টু AB বাই এসির মান কত, এখানে 132 মিটার। তাহলে এবি সমান কত হয়ে যাবে বলো, 2 6 12, 2 6 12 মানে 66 মিটার। তাহলে যখন সে 132 মিটার এগিয়ে গেছে না, তখন কিন্তু ভূমি থেকে, মাটি থেকে বিমান কিন্তু 66 মিটার উপরে রয়েছে। কত মিটার উপরে রয়েছে বলো, 66 মিটার উপরে রয়েছে, যেটা আমি বের করে ফেললাম। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাহলে আমি এক্স এর চলে যাই, 10-এর দাগের কোশ্চেন। বলেছে দেখো, একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে এখানে 528 বর্গমিটার, এবং আয়তন বলে দিয়েছে 1848 ঘনমিটার হলে স্তম্ভের উচ্চতা কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত হচ্ছে কি, লম্ব বৃত্তাকার চোঙ বলে দিয়েছে, ইয়েস অর নো? লম্ব বৃত্তাকার চোঙ বলে দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল, লম্ব বৃত্তাকার চোঙের আমি জানি না ব্যাসার্ধ কত, আমাকে ব্যাসার্ধ ধরে নিব যে ব্যাসার্ধ হচ্ছে আমাদের আর। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফল কত হবে, বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো বাবু, বক্রতলের ক্ষেত্রফল কত হবে বলো, 2 পাই RH, 2 পাই RH। আর আয়তন কত হবে বলো, আয়তন কত হবে বলো, পাই r²h। এগুলো তো মুখস্থ আছে নিশ্চয়ই তোমাদের। ওকে, এটা হবে আমাদের বর্গমিটার, এটা হবে ঘনমিটার, ইয়েস অর নো? এবারে আমরা কি করব বলো, শর্তানুসারে করব। কেন শর্তানুসারে করবো, শর্তানুসারে আমাদের দিয়ে দিয়েছে, না করলে তো নয়। নাহলে আমি বের করব কি করে, শর্তানুসারে দিয়ে দিয়েছে, দেখো 2 পাই r/h ইজ ইকুয়ালস টু, দিয়ে দিয়েছে আমাকে 528, আর পাই r²h দিয়ে দিয়েছে আমাকে 1848। এটাকে 1 নাম্বার, এটাকে 2 নাম্বার, ঠিক আছে? 1 নাম্বার এবং 2 নাম্বার কি করব, দেখো 2 ভাজিত 1 করে পাই। ওকে, 2 ভাজিত 1 করে পাই, তাহলে পাই r²h বাই 2 পাই r/h ইজ ইকুয়াল টু 1848/528। এখানে কি কি কেটে যাবে, কেটে দিই, পাই কেটে যাবে, r² একটা কেটে, মানে একটা আর পড়ে থাকবে, এইচ কেটে যাবে, ঠিক না? আচ্ছা, বা দিয়ে করব, দেখো এখানে 2টাও কেটে দিই, 2 2 4, 2 6 12, 2 4 8, একটা যদি কাটি, দেখো এটা 2 6 12, 2 4 8, এটা কততে যাবে বলো তো, 7 4 28, 7 4 42, হ্যাঁ 43 44, 7-এ কেটে যাবে। তাহলে এটা অ্যান্সার, অ্যাকচুয়ালি আমি অ্যান্সার নয়, অ্যাকচুয়ালি আর সমান কত পাচ্ছি, কারণ আর একটা রয়েছে, দুটো আর² ছিল, একটা আর কেটেছে, আর সমান 7 পেলাম। এবারে যে কোনো একটাতে বসিয়ে দাও, 1 নম্বরে যদি বসিয়ে দাও তাহলে সেখানে আমি এইচ পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 1 নম্বরে আমি কি করলাম, বসিয়ে দিলাম আর এর ভ্যালু, এখানে বসিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু 7 ইন্টু এইচ বের করতে বলেছে উচ্চতা
528। ওকে, বা দিয়ে দিব এইচ সমান কত হবে 528 বাই 2 × পাই, মানে 22, উপরে 7 উঠে যাবে, নিচে 7 পড়ে থাকবে, তাহলে 7 কেটে দাও। এখানে 11 × 2 = 22, 11 × 4 = 44, 11 × 8 = 88, 2 4 2 12। তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন নিজে করবে, এইচ সমান 12 কি মিটার। তাহলে অ্যান্সার কত পেলাম আমি, এইচ সমান 12 মিটার। ক্লিয়ার হয়েছে? আমাকে চেয়েছে তো এইচ এর ভ্যালু, কারণ আমি এইচ এর ভ্যালুটাই চেষ্টা করবো, স্তম্ভের উচ্চতা চেয়েছে। তোমার ব্যাসার্ধ জানতে চাইতে পারে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত, 7 মিটার। হয়েছে 7 মিটার, আর উচ্চতা হয়ে যাবে কত, 12 মিটার। ঠিক আছে, দেখো কত ইজি অঙ্ক, শুধু একটু বুঝতে হবে। আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলার দেখো, সবাইকে বলবো তোমরা কি বলবো, ম্যাথমেটিক্সের শর্ট কোশ্চেন 1 নম্বর 2 নম্বরের প্রশ্ন ইউটিউবে যদি তোমরা দেখো, তাহলে তোমরা কোনো অঙ্ক তোমাদের আটকাবে না এক্সাম, এত কনফিডেন্স বেড়ে যাবে, এত ডিটেলে তোমাদের বলবো। আর যদি ব্যাচে জয়েন করে দাও লং কোশ্চেন, সেখানে আমি করাচ্ছি, প্রিভিয়াস ইয়ার্স করাচ্ছি, প্রচুর জিনিস প্র্যাকটিস করাচ্ছি। পারলে জয়েন হয়ে যাও, খুব অল্প টাকা, 599 টাকা সারা বছর থাকবে তোমাদের, এক্সট্রা দিতে হবে। ওকে, তো নেক্সট কোশ্চেনে যাবো আমরা, দেখে নাও। অনেকে জয়েন হয়ে গেছে, পারলে জয়েন হয়ে যাও, দেরি করো না, কারণ এগিয়ে যাচ্ছে, পরে তোমাদের চাপ বেড়ে যাবে। ভিডিওগুলো যদি পরে তোমরা ভাবছো যে হ্যাঁ দেখবো, পরে দেখবো, পরে করবো, হ্যাঁ, তাহলে কিন্তু এই ভিডিওগুলো জমে যাবে। রেগুলার যদি তোমরা চলতে থাকে না, তাহলে কিন্তু ফ্রি থাকবে, ঠিক আছে, অতটা চাপ হবে না। দেখো, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হচ্ছে, মানে একটা শঙ্কুকে গলিয়ে একটা চোঙ করা হচ্ছে। ঠিক আছে, শঙ্কুকে গলিয়ে চোঙ করা হচ্ছে। আচ্ছা, শঙ্কুকে গলিয়ে চোঙ মানে কি করা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে তার আয়তনটাকে গলানো হচ্ছে। ইয়েস, এই এর আয়তন আর এর আয়তন নিশ্চয়ই সমান হয়ে যাবে, একদম ইজি কোশ্চেন। ঠিক আছে না? যার উচ্চতা 5 সেন্টিমিটার, শঙ্কুটির উচ্চতা কত? শঙ্কুটির উচ্চতা আমি যদি এইচ ধরে নিই, এর উচ্চতা কত বলেছে, 5 সেন্টিমিটার, কিন্তু একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুজনে, মানে এটা যদি আর ধরি, এটাও আমার কত হয়ে যাবে, এরও ব্যাসার্ধ আমার আর হয়ে যাবে। তাহলে দেখো, শঙ্কুর আয়তন গলানো মানে কি, আয়তন, ইয়েস অন্য। শঙ্কুর আয়তন কি বলো, 1/3, শর্তানুসারে লিখতে পারি না, শর্তানুসারে লিখতে পারি না যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু, এটা কত হয়ে যাবে বলো, পাই আর স্কোয়ার এইচ। ভালো করে লক্ষ্য করো, আর এর ভ্যালু কত, এখানে আমি একই আর এর ভ্যালু, কিন্তু এইচ এর ভ্যালু চেঞ্জ হয়েছে। এইচ দেখো এটা 5 সেন্টিমিটার বলে দিচ্ছে, দিলে এটা সমান হয়ে যাবে। পাই কেটে দাও, এখানে কি কাটবো, আমি পাই কেটে দিব, আর স্কোয়ার কেটে দাও, তাহলে এইচ সমান কত হচ্ছে বলো, এই 3 নিচে আছে, এইদিকে 5 আছে, 5×3 = 15, একদম ইজি অ্যান্সার। তাহলে উচ্চতা কত হবে, 15 সেন্টিমিটার। ওকে, তাহলে উচ্চতা হয়ে যাবে, কার উচ্চতা ধরেছিলাম, এইচ কে আমি, শঙ্কুর উচ্চতা, অ্যান্সার শঙ্কুর উচ্চতাই চেয়েছি। তাহলে এক্সআই হয়ে গেল 12 দাগ। এবারে আসবো আমরা 12 দাগ। ঠিক আছে, ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 12 দাগ কি বলছে, বলছে দেখো, পরিসংখ্যা বিভাজন তালিকা এল দিয়ে দিয়েছে, F1 দিয়ে দিয়েছে, F2 দিয়ে দিয়েছে, F0 দিয়ে দিয়েছে, এইচ দিয়ে দিয়েছে, বলছে সংখ্যাগুরু মান কত। আচ্ছা, সংখ্যাগুরু মান মানে একদম চোখ বন্ধ করে রাশিবিজ্ঞানের অঙ্ক, তাহলে সংখ্যাগুরু মানের সূত্র কি ছিল, সূত্র কি ছিল, সংখ্যাগুরু মান মানে কি ছিল বলো। সূত্র ছিল, আমি সূত্রটা লিখে দিই, দেখো, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। দেখো, সবগুলো আমার দেওয়া আছে, সূত্রটা মনে রেখে দিবে। এবারে যখন লং কোশ্চেন আমি যখন করাবো না ওইখানে, তো সেখানে কিন্তু তোমাদের ডিটেল বলে দিবে, F1 কি, F0 কি, F2 কি, এখানে দেওয়া আছে, তো আর বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। ঠিক আছে, কিন্তু লং কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এগুলো বের করতে হবে, F1 F2 F0 এইচ, ঠিক আছে, এল, সব কিন্তু বের করতে হয় এখানে। কিন্তু যেহেতু দেওয়া আছে, আমি সূত্রটা মুখস্থ করবো, অ্যান্সার বসিয়ে দেবো, কিচ্ছু নেই। দেখো, এল কত এখানে, এল হচ্ছে 30, প্লাস F1 কত এখানে, F1 দেখো 36, মাইনাস F0 কত 24, বাই 2 × F1, 2 × F1, 2 × 36 মানে হচ্ছে 72, মাইনাস F0 কত আছে দেখো 24, মাইনাস F2 কত আছে দেখে নাও, F2 হচ্ছে 20, ক্লিয়ার, ইন্টু এইচ, এইচ মানে দেখো 10 আছে। ক্লিয়ার, আর কিছু নেই, এবারে জাস্ট সলিউশন করব, নিজেরা সলিউশন করবে। 30 প্লাস উপরে হবে কত আমার, আর 2 × 6 = 12, বাই 72 মাইনাস 44 মানে হচ্ছে তোমার 28 ইন্টু 10। আচ্ছা, 2 4 3 12, 4 7 28 মানে হচ্ছে 30, প্লাস 30/7, 30 প্লাস এটাকে ভাগ করলে হবে 4 7 4 28, 30, 7 2 14, 40, 7 5 35, 7 6 42, 7 5 35 না, কত বেরোচ্ছে, 7 4 28, 2 0, 7 2 14, 6 0, 7 8 56, 4 0,
7 5 35 এরকম চলতে থাকবে। মানে এটা অ্যাকচুয়ালি আমি লিখতে পারি না, 30 প্লাস 4.29, আচ্ছা প্রায় এটা পরে লিখলে হতো অ্যাকচুয়ালি, মানে 34.29, হয়েছে প্রায় 34.29। অ্যান্সার হচ্ছে সংখ্যাগুরু মান 34.29 প্রায়। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো আজকে কিন্তু আমরা মডেল কোশ্চেন পেপার 2 এর পুরো 1 নম্বর 2 নম্বর কমপ্লিট করে দিলাম, পার্ট 2 কমপ্লিট করে দিলাম। এরপরে নেক্সট ভিডিও তাহলে কি আসবে বলো? নেক্সট ভিডিও তাহলে কি আসবে? মডেল কোশ্চেন পেপার 3 এর পার্ট 1 নিয়ে নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কালকে কিন্তু তোমাদের কি হবে বলো তো, লাইভ ক্লাস হবে। ওকে, লাইভ ক্লাসে সবাই জয়েন হয়ে যাবে কাল রাত্রি 8টায়। তোমাদের লাইভ ক্লাসে আসবো, অসংখ্য শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করো, মাল্টিপল চয়েস কোশ্চেন এখানেই তোমাদের রিভিশন করাবো। ওকে, এখানেই তোমরা অ্যান্সার দিবে, তারপরে আমি করে দিব, দেখবে রিভিশনও হয়ে যাবে, কোশ্চেনটাও করা হয়ে যাবে। ঠিক আছে? তো সঙ্গে থাকবে, অবশ্যই সঙ্গে থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। ততক্ষণে কমেন্ট করে দাও তোমরা, যদি ভালো লাগে কেমন লাগছে কমেন্ট করো, খারাপ লাগলে কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।